আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 অর্থাৎ সেট এবং ফাংশন। এই চ্যাপ্টারটি আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এমনভাবে পড়ব যাতে আমাদের বইয়ের সকল ম্যাথ শেষ হয়ে যায়, সৃজনশীল এবং এমসিকিউতেও যাতে আমরা সমান দক্ষতা অর্জন করতে পারি। তাহলে চলো চ্যাপ্টারটি শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারে আমরা আমাদের প্রথম লেকচার হচ্ছে আজকে এটি। এই প্রথম লেকচারে আমরা কিছু বেসিক শিখব, কিভাবে যে আসলে সেট কি, সেট প্রকাশের পদ্ধতিটা, সসীম সেট এবং অসীম সেট। তো প্রথমে যদি আমি তোমাকে বলি যে সেট আসলে কি। সেট, আচ্ছা, সেটের তোমাদের বইয়ে খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা হচ্ছে বাস্তব বাস্তব বা চিন্তা জগতের, লিখে ফেলবে তোমরা, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সুসংজ্ঞায়িত বস্তুর সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। সমাবেশকে সেট বলে। সেট বলে। অনেক সময় কতে আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই আসে না। তো দেখো, সংজ্ঞাটা তোমাকে আগে বুঝতে হবে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যেমন আমি যদি তোমাকে এই জিনিসটা সহজে বোঝাতে যাই, যেমন ধরো তোমাদের বিজ্ঞান বিভাগে সাবজেক্ট আছে কয়টা? 4টা না? তো 4টা সাবজেক্টের এস, যেহেতু আমি এস হচ্ছে একটা সেট ধরলাম, তাহলে 4টা সাবজেক্ট কি কি আছে বলো তো? ফিজিক্স, তারপর কি আছে বলো তো? কেমিস্ট্রি, তারপর কি আছে? বায়োলজি, তারপর কি আছে বলো তো? হায়ার ম্যাথ, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের এই যে সাবজেক্টগুলোকে, এই সাবজেক্টগুলা আমি দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আবদ্ধ করে ফেললাম। তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারবো বলো তো? এই জিনিসটাকে আমি বলতে পারবো না যে সাবজেক্টের সমাবেশ বা সাবজেক্টগুলোকে আমরা একত্র করে ফেললাম। অর্থাৎ এই বাস্তব বা চিন্তা জগতের যেই কোনো সুসংজ্ঞায়িত, যেগুলোর আসলেই কোনো মিনিং আছে, সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে, অর্থাৎ সবগুলোকে যদি আমরা একটা জায়গাতে নিয়ে আসি তাহলে, এবং যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, সেটাকে যদি আটকে দেই, তাহলে সেটাকে আমরা একটা সেট বলতে পারবো। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আমাদের মাস্ট, ঠিক আছে? অর্থাৎ উপাদান সমূহকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি যদি আটকাইতে পারো, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা একটা সেট। এই সেটের প্রত্যেকটা হচ্ছে এক একটা উপাদান। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার এই সেট প্রকাশের দুইটা পদ্ধতি আসে। সেটকে আসলে কিভাবে প্রকাশ করব তা তো আমাদের জানা দরকার, তাই না? আচ্ছা, তো এই সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। লিখো, সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। তো এই সেট প্রকাশের পদ্ধতির মধ্যে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। আর 2 নম্বরে আছে হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা তালিকা পদ্ধতি। এই দুই পদ্ধতিতে সেটকে আসলে প্রকাশ করা হয়। তো প্রথমে শিখবো হচ্ছে আমরা তালিকা পদ্ধতি। কথা হচ্ছে তালিকা পদ্ধতি আসলে কাকে বলে। লিখে ফেলো, যে সেটে উপাদান উপাদান সরাসরি উল্লেখ থাকে, সরাসরি উল্লেখ থাকে। কি এসে পড়লো এটা আবার? আচ্ছা, উল্লেখ থাকে। অর্থাৎ সেট প্রকাশের যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ করাই থাকবে, আমাকে কোনো কাজ করতে হবে না, সেই প্রকাশ পদ্ধতিটাকে বলবো হচ্ছে আমি তালিকা পদ্ধতি। যেমন দেখো, আমি যদি একটা সেট লিখি যে a ইজ ইকুয়াল টু ধরো 1 2 3, তাহলে দেখো তো এই এ সেটে উপাদান কয়টা আছে? 3টা আছে না? 3টে উপাদানকে সরাসরি উল্লেখ করা আছে না, যে এখানে 1 আছে, 2 আছে, 3 আছে। তার মানে এই প্রকাশটাকে বলা হবে অ্যাকচুয়ালি কি পদ্ধতি বলতো? তালিকা পদ্ধতি। আবার আমি তোমাদেরকে শুরুতেই যে সেটটা দেখাইছিলাম, এস ইজ ইকুয়াল টু, এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ,
সেটের উপাদানগুলোর ভিতরে সবসময় যে সংখ্যাই থাকবে এমন কিন্তু কিছু নাই, ঠিক আছে? সো এই যে যে একটা সেট প্রকাশ করছিলাম, এখানে দেখো উপাদানগুলো কিন্তু ডিরেক্ট লিখেই দিছিলাম, অর্থাৎ এই ধরনের প্রকাশটাকে কি বলা হবে? তালিকা পদ্ধতি বলা হবে। তার মানে বুঝতে পারছি। এবার আমরা চলে যাই হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। লিখে নাও, আমি মুছে ফেলছি। এবার দেখো আমরা কি শিখবো, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সো গঠন পদ্ধতিটা একটু ইন্টারেস্টিং তবে সহজ। গঠন পদ্ধতি শেখার আগে আমরা দুইটা সিম্বল সম্পর্কে জানব। একটা হচ্ছে এই ধরনের সিম্বল, তোমরা তোমাদের বইয়ে দেখবা। এই ধরনের সিম্বলকে বলা হয় হচ্ছে বিলংস টু। কি বলা হয়? বিলংস টু মানে হচ্ছে যেখান থেকে বিলং করে ব্যাপারটা, মানে যেখান থেকে ব্যাপারটা আসছে, যেখান থেকে এসেছে। এভাবে লিখে রাখো, বুঝিয়ে দিচ্ছি। যেখান থেকে এসেছে এসেছে এই একটা চিহ্ন তোমরা দেখবা। আরেকটা চিহ্ন দেখবা হচ্ছে এরকম, অর্থাৎ বিলংস টু দিয়ে ক্রস দেওয়া। এই জিনিসটা মানে হচ্ছে ডাজেন্ট বিলং টু, ডাজ নট বিলং টু। অর্থাৎ এটাকে লিখতে পারো তুমি যেখান থেকে আসেনি, যেখান থেকে আসেনি। ব্যাপারটাকে বুঝিয়ে বলি। যেমন ধরো এ হচ্ছে একটা সেট, এখন এই সেটের উপাদান ধরো আছে 1 2 3। তাহলে তোমাকে যদি আমি বলি যে এখানে 1 এ সেট থেকে এসেছে, অবশ্যই এসেছে, কারণ কি এতে তো 1 আছে। তখন তুমি লিখতে পারবে 1 বিলংস টু এ, অর্থাৎ 1 এ থেকে বিলং করে বা 1 এ থেকে এসেছে। আবার একইভাবে লিখতে পারবে 2 বিলংস টু এ, কারণ 2 আছে এতে। আবার 3 বিলংস টু এ লিখতে পারবে। কিন্তু তুমি যদি লেখো যে 4 বিলংস টু এ, তাহলে কি এটা হবে? কারণ 4 তো এ সেটে নাই। তার মানে তখন তোমাকে লিখতে হবে 4 ডাজেন্ট বিলং টু এ, অর্থাৎ 4 এ থেকে বিলং করে না। ঠিক আছে? অর্থাৎ বিলংস টু মানে কি ওইখান থেকে এসেছে, এবং ডাজেন্ট বিলং টু মানে কি এখানে এই উপাদানটা নেই। ব্যাপারটা ক্লিয়ার হইল? আচ্ছা, এই দুটো চিহ্ন ক্লিয়ার হওয়ার পরে আরেকটা চিহ্ন তোমরা দেখবা, এটা একটু লিখে ফেলো। এরকম গোলটা কিন্তু থাকবে না, তারও গোলটা মুছিয়ে দিই। হ্যাঁ, এই ধরনের চিহ্ন, অর্থাৎ দুইটা কোলন দেওয়া, এই যে এরকম দুইটা কোলন দেওয়া, এই ধরনের চিহ্নটার নাম হচ্ছে তোমাদের এই অধ্যায়ে সাচ দ্যাট। কি বলা হবে? সাচ দ্যাট। সাচ দ্যাটের বাংলাটা হচ্ছে এমন যেন। কি বললাম? সাচ দ্যাট বা হচ্ছে এমন যেন। এটা আপাতত লিখে রাখো, আমরা গঠন পদ্ধতি পড়ানোর ক্ষেত্রেই এটা দেখবো আমরা ইউজ করব, তখন বুঝিয়ে দিব। বাট মনে রাখো যে এরকম কোলন মানে কি, সেটা সাচ দ্যাট মানে এমন যেন। এবার আমরা ডাইরেক্ট গঠন পদ্ধতিতে চলে যাই। দেখো গঠন পদ্ধতি আমরা আসলে কিভাবে লিখব। ফার্স্টে দেখি যে গঠন পদ্ধতি আসলে জিনিসটা কি। গঠন পদ্ধতি আমরা তালিকা পদ্ধতি যখন পড়েছিলাম তখন দেখছিলাম না যে সেখানে উপাদানগুলো ডিরেক্ট উল্লেখ করা থাকতো, কিন্তু গঠন পদ্ধতিতে উপাদানগুলো ডিরেক্ট উল্লেখ থাকবে না। উপাদান সরাসরি থাকবে না। উপাদান সরাসরি থাকবে না, তাহলে সেটটা কিভাবে চিনবা হচ্ছে শর্তের মাধ্যমে। শর্ত বা কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন দেয়া থাকবে। অর্থাৎ এই গঠন পদ্ধতিতে আমরা উপাদানগুলোকে সরাসরি দেখতে পারবো না, কিন্তু কিছু শর্ত বা কন্ডিশন দেওয়া থাকবে যেগুলোর মাধ্যমে আমরা ওই সেটের উপাদানগুলোকে চিহ্নিত করতে পারবো। কিভাবে? যেমন ধরো সেট গঠন পদ্ধতি লেখার কিন্তু নিয়ম আছে, যেমন তেমন ভাবে লিখলেই হবে না। শর্তটা প্রথমে লিখতে হবে তোমাকে এক্স। কি লিখতে হবে? এক্স। এরপর আনতে হবে একটা সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট এক্স। অর্থাৎ সাচ দ্যাট মানে আমি কি বলছিলাম? এমন যেন। অর্থাৎ দেখো এক্স এমন যেন, এক্স এমন যেন কেমন? ধরলাম এক্স হবে হচ্ছে বিজোড় সংখ্যা। এক্স হবে কি? বিজোড় সংখ্যা।
তাহলে দেখো এখানে তোমাকে প্রথমে গঠন পদ্ধতির প্রথমে সাচ দ্যাট এটা মাস্ট থাকতেই হবে, ঠিক আছে? অর্থাৎ এক্স এমন যেন বা এক্স সাচ দ্যাট এক্স, এটা মাস্ট। এরপর তুমি জুড়ে দিবা তোমার কন্ডিশনটা, অর্থাৎ বিজোড় সংখ্যা। এখানে তুমি জোড় সংখ্যাও লিখতে পারতা বা মৌলিক সংখ্যা যা ইচ্ছা তুমি লিখতে পারতা। এখন দেখো এই যে এই সেটটার যে আমি প্রকাশটা করলাম না, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো গঠন পদ্ধতি। এখন এই গঠন পদ্ধতি থেকে দেখো তো তুমি আসলে পরবর্তীতে তুমি যদি উপাদানগুলো বের করতে চাও, যেমন দেখো এক্স, আচ্ছা ঠিক আছে, কন্ডিশন কি বিজোড় সংখ্যা, তার মানে তুমি কিন্তু এখান থেকে উপাদানগুলো বের করতে পারবে, যেমন 1 3 5 7, যেহেতু এখানে কোনো লিমিট নাই তাই হচ্ছে কি এটা চলতেই থাকবে। তাহলে এই যে আমরা প্রকাশটা করে ফেললাম, এটাকে কি বলা হবে? গঠন পদ্ধতি বলা হবে। এখন গঠন পদ্ধতি এটা হচ্ছে একদম সিম্পল নিয়ম যেটা, অর্থাৎ টাইপ 1 যেটা। তোমরা দেখবা গঠন পদ্ধতিতে অনেক সময় এরকম ভাবে দেওয়া থাকে, যেমন ধরো x belongs to n, ঠিক আছে, such that x, তখন হচ্ছে কি বলবা, যেমন ধরো তোমাকে বলা হচ্ছে কি যে মৌলিক সংখ্যা, বা ধরো যে 7-এর গুণিতক ধরলাম, হচ্ছে ধরো 7-এর, সরি, ধরলাম যে 7-এর গুণিতক, 7-এর গুণিতক, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে কি তোমার টাইপ 2, যেখানে তুমি আগে ইন্ডিকেট করে দিলা যে x বিলংস টু n। n মানে কিন্তু কি বলতো, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমাদেরকে আমি একটু বলে দেই, এটা তোমাদের পরবর্তীতে লাগবে বা এই অধ্যায়ে লাগবে। n যেখানেই দেখবা সেখানে তুমি সবসময় মাথায় রাখবা n মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আর z তুমি যেখানেই দেখবা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। z কি? z হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। সবসময় মাথায় রাখবা স্বাভাবিক সংখ্যা সবসময় শুরু হয় 1 থেকে। কি থেকে শুরু হয়? 1 থেকে শুরু। 1 থেকে শুরু করে একদম 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4, কিন্তু কোনো ভগ্নাংশ আসতে পারবে না। আর পূর্ণ সংখ্যা হচ্ছে কি জানো, তুমি মাইনাসের গুলাও নিবা, লাইক ধরো যে -5, আবার প্লাসের গুলাও নিলা, ধরো যে +4, আবার শূন্যও নিবা। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি মাইনাসের এই পারে যতগুলো আছে, মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল ভ্যালু নিবা, শূন্য নিবা, আবার 1 থেকে শুরু করে প্লাসের যতগুলো মান আছে সেগুলোকেও তুমি নিবা। বাট স্বাভাবিক সংখ্যায় শুধুমাত্র 1 থেকে কাউন্ট হবে, ঠিক আছে? তো ধরো এই যে এইখান থেকে এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশের ক্ষেত্রে তোমাকে আমি আগে কি করলাম বলো তো, ইন্ডিকেট করে দিলাম যে x বিলংস টু হচ্ছে তোমার n, অর্থাৎ xটা কোথা থেকে আসবে? স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। অনেক সময় এটা দরকার পড়ে, অনেক সময় ডাইরেক্ট সাচ দ্যাট দিয়েও লেখা হয়, যখন কিনা দরকার পড়ে না আমার। তো এরপর হচ্ছে কি লিখলাম, x বিলংস টু n সাচ দ্যাট, এমন যেন, কেমন, xটা হচ্ছে তোমার 7-এর গুণিতক। এটা হচ্ছে কি তোমার টাইপ 2, অর্থাৎ দ্বিতীয়ভাবে এটাকে লেখা হয়। কিন্তু টাইপ 3টা একটু দেখে নাও। এই টাইপ 3টা হচ্ছে এই তিন ভাবেই তোমাদের বইয়ে মেইনলি লেখা হয়, ঠিক আছে? টাইপ 3টা হচ্ছে x বিলংস টু n x, ধরো 7-এর গুণিতক। কি বলছি আমি? 7-এর গুণিতক। তো এখানে কি হবে দেখো, 7-এর গুণিতক যখন তুমি এইখান থেকে উপাদানগুলো নির্ণয় করা শুরু করবা, গুণিতক মানেই তো নামতা, তাই না? 7 14, তারপরে হচ্ছে 21, এরকম ভাবে কি ওগুলো তো চলতেই থাকবে, তাই না? এখন আমি চাচ্ছি কি যে ধরো 50 পর্যন্ত যেগুলো আছে সেইগুলোকে ধরা শুধু আমি মাত্র নিব। তাহলে কি করতে হবে? আমাকে একটা লিমিট সেট করে দিতে হবে। তুমি দেখো তো, যদি এখানে তুমি বলো যে 7-এর গুণিতক এবং আরো তুমি লিমিট সেট করে দাও যে 7-এর গুণিতক ঠিক আছে, তবে 7 থেকে বড় হইতে হবে, বড় অথবা 7 থেকে বড় অথবা সমান হবে x এর ভ্যালু, আর 49 থেকে ছোট অথবা সমান হবে x এর ভ্যালু। তো এইখান থেকে দেখো তুমি কিন্তু লিমিট দিয়ে ব্যাপারটাকে আটকায় দিলা। অর্থাৎ এইখান থেকে তুমি যখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাবে, তখন কিন্তু তুমি এখানে 21 এর পরে কে 28, এরপর কে 35, এরপর কে তোমার হচ্ছে 42, এরপর কে তোমার 49, এই 49 পর্যন্ত গিয়ে কিন্তু তোমার এখানে সেটটা শেষ হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন এইভাবে দিলা, এইভাবে যখন দিলা, তখন কিন্তু তোমার কোনো লিমিট থাকলো না। আর এইভাবে যখন তুমি দিলা, তখন কি একটা লিমিটের ভিতরে সেটাকে আটকে ফেলতে পারলা। সো এই একটা টাইপ, দুইটা টাইপ, তিনটা টাইপ, এই তিনটা টাইপের গঠন পদ্ধতি তোমাদের এই লেভেলে আসলে আছে, ঠিক আছে? সো তোমরা হচ্ছে তাহলে দেখো
গঠন পদ্ধতি লেখার রুলসটা কি? প্রথমে এটা হচ্ছে একদম কমন রুলস, ঠিক আছে, একদম মৌলিক যেটা, এক্স ইস টু এক্স, তারপর হচ্ছে তুমি শর্তটা লিখে দিবা। এরপর এটা কি, এক্সটা কোথা থেকে আসছে এটা অনেক সময় দেওয়া লাগতে পারে, তারপর সার্চ দ্যাট এক্স দিয়ে শর্তটা লিখে দিবা। টাইপ 3 কোনটা? টাইপ 3 হচ্ছে এটাও লিখবা, শর্তটাও লিখবা, আবার লিমিটও একটা জুড়ে দিবা। এটা হচ্ছে কি তোমার গঠন পদ্ধতি। আমরা বুঝে ফেললাম, আমরা অঙ্ক সলভ করলে দেখবা ব্যাপারগুলো আরো ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে। এবার আসো হচ্ছে আমাদের পরবর্তীতে, আমি হচ্ছে মুছে ফেললাম এগুলো, ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমাদের দেখো টপিকটা আমরা লিখে রাখছি কি বলতো, সেটা হচ্ছে সসীম সেট এবং অসীম সেট, তাই না? আচ্ছা, এখন সসীম সেট এবং অসীম সেট, সসীম মানে কি যার সীমা আছে, অসীম মানে কি যার সীমা নাই। তার মানে সসীম, দেখো সসীম, সসীম সেট, তার মানে সসীম সেটকে আমি কি বলতে পারি বলতো, যেই সেটের উপাদান সংখ্যার সসীম বা যেই সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় সেই সেটকে বলা হবে সসীম সেট। কি লিখবা? যে সেটের উপাদান সংখ্যা সসীম। আর অসীম সেটের জায়গায় কি লিখবা? অসীম সেটের জায়গায় লিখবা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা অসীম। এক্সাম্পল দেই, যেমন ধরো সসীম সেট, আমি কি বললাম, এ হচ্ছে একটা সেট, এটা ধরো তোমার 2 3 4। তাহলে দেখো তো এটার উপাদান সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা, আমি কিন্তু গুণে শেষ করতে পারতেছি, সুতরাং এটা হবে কি একটা সসীম সেট। আর ধরো আমি আরেকটা সেট দিলাম, a ইজ ইকুয়াল টু 1 2 3 4, এরকম ডট 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 দিয়ে দিলাম। এর মানে কি, এটা ধরো তো চলতেই আছে, তো চলতেই আছে, আমি কিন্তু গুণে শেষ করতে পারতেছি না, সুতরাং এই সেটটাকে বলবো হচ্ছে আমি অসীম সেট। তার মানে সসীম আর অসীম সেট ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমাদের বেসিক মোটামুটি ডান। এবার আমরা অঙ্কে চলে যাব। দেখো প্রথমে দেখো উদাহরণ 1, তোমার বইটা খুলবা, দেখবা উদাহরণ 1-এ এই অঙ্কটা আছে। আমরা একদম ধরে ধরে বইয়ের সকল ম্যাথ সলভ করায় দিব তো। আচ্ছা দেখো, এখন আমরা উদাহরণ 1টা সমাধান করব। এখানে দেখো আমাকে প্রথমে বের করতে হবে হচ্ছে শর্তটা, মুছেই ফেললাম। শর্তটা যদি আমি একটু বের করতে যাই তাহলে দেখো তো কি হয়। এখানে আমি একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে 7 14 21 28 আছে, তাই না? তার মানে এগুলা কি অ্যাকচুয়ালি 7-এর গুণিতক না, বা 7-এর নামতা, আমি বলছিলাম নামতা মানেই গুণিতক। তার মানে একটা শর্ত আমি পেয়ে গেছি, এগুলা হচ্ছে কি সব 7-এর গুণিতক, 7-এর গুণিতক। ওকে, আচ্ছা, তার মানে তুমি যখন গঠন পদ্ধতি প্রকাশ করতে যাবা তখন তুমি কি লিখবা? শুরুতেই কি লিখতে হয়? এক্স, সাচ দ্যাট, তারপর কি লিখতে হয়? এক্স, এরপর কি লিখতে হয় তোমার? শর্তটা, শর্তটা হচ্ছে কি 7-এর গুণিতক, 7-এর গুণিতক। এখন 7-এর গুণিতক মানে তো আগের বারও বললাম যে এটা তো চলতেই থাকবে, লাইক 28-এর পরে 5 7 35, ওইটাও তো 7-এর গুণিতক, 42 ওইটাও তো 7-এর গুণিতক। তার মানে কি আমাকে এটা লিমিট সেট করে দিতে হবে না? তার মানে 7-এর গুণিতক লিখলা এবং এবং লিখে দাও কি বলতো, 7 থেকে বড় অথবা সমান। এই যে এটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি কি 7 থেকে বড় হইতে পারে আবার সমানও হইতে পারে, যেহেতু 7 এখানে আছে, 7 যেহেতু এখানে আছে, সো হচ্ছে কি আমি এখানে এই নিচের দাগটা দিলাম, ঠিক আছে। মুছে দিই একটু, হ্যাঁ, এই যে এরকম দিয়ে কি লিখবা? এক্স এর ভ্যালু 7-এর চেয়ে বড় অথবা সমান এবং কতর চেয়ে ছোট? 28-এর চেয়ে ছোট অথবা সমান। এটা যখন তুমি দিয়ে দিবা তখন দেখো এই লিমিটটা দেওয়ার ফলে তোমার এই লিমিটের মাঝে এটা আটকে গেল এবং কি আমি কন্ডিশন লিখেই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। খুব সহজ না? এইবার আসা হচ্ছে আমরা উদাহরণ 2-এ চলে যাই। 2-এ দেখো তো কি বলছে আমাকে, বি একটা সেট দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার এক্স ইস টু এক্স 28-এর গুণনীয়ক দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার মানে এটা আছে কোন পদ্ধতিতে? গঠন পদ্ধতিতে আছে। তার মানে বি যেহেতু হচ্ছে আমাকে তালিকাতে আনতে হবে, তার মানে কি উপাদানগুলো লিখতে হবে, তাই না? শর্ত দেখে আমি কি বুঝতেছি বলতো? 28-এর গুণনীয়ক, তার মানে গুণনীয়কগুলো তুমি আগে নির্ণয় করে ফেলো। 28-এর গুণনীয়ক কিভাবে নির্ণয় করে? 28, 1 ইন্টু 28, তারপর কি 2 ইন্টু 14, এরপর কি 3 দিয়ে কি যায় না, 4 দিয়ে 4 ইন্টু 27। তাহলে দেখো তো 28-এর গুণনীয়কগুলো কি কি আসতেছে? 1 2, এভাবে যাবে 1 2, এরপর কি 4, এরপর হচ্ছে 7
এরপর 14, এরপর 28, 14, এরপর কি 28। তাহলে 28-এর গুণনীয়কগুলোকে আমি পেয়ে গেছি। আর কি কোনো কন্ডিশন দেওয়া আছে, কোনো লিমিট দেওয়া আছে? কিছুই দেওয়া নাই। তার মানে এইগুলাই কি আমার এই সেটের উপাদান হবে। তার মানে লিখে দাও উপাদানগুলো কি কি, 1 2 4 7, এরপর কে 14, আর হচ্ছে কি তোমার 28। এই হয়ে গেল আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ। ব্যাপারটা ক্লিয়ার? এবার চলে যাই আমরা উদাহরণ 3-এ। দেখো তো 3-এ এখানে কি বলছে। 3-এ বলছে কি যে সি হচ্ছে একটা সেট দেওয়া আছে, x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x² ইজ লেস দেন 18, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা ঠিক আছে, তার মানে প্রথমে এটা কি আমার কন্ডিশন। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আমি কি বলছিলাম, একটা সংখ্যা রেখা দিয়ে বুঝাইলে এটা যদি 0 হয়, এটা ধরো 1, এটা ধরো -1, -2, ধরো এটা 2, তো 0-র এ পাশে ধরো প্লাস ইনফিনিটি পর্যন্ত ভ্যালু আছে, আর এ পাশে ধরো 0-র এ পাশে -ইনফিনিটি পর্যন্ত ভ্যালু আছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা কাদেরকে বলি, এই মাইনাসের সকল মান 0 আর প্লাসের সকল মান সবগুলোকে নিয়ে হচ্ছে আমরা কি বলি, পূর্ণ সংখ্যা বলি। অর্থাৎ পূর্ণ সংখ্যার ভিতরে মাইনাসের গুলোও থাকবে, 0ও থাকবে, আবার প্লাসের সকল মানও থাকবে। কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে তাহলে কি থাকবে বলতো, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু এই শূন্যও থাকবে না, আবার মাইনাসের গুলো তো থাকবেই না। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হবে কোত্থেকে বলতো, এই যে 1 থেকে শুরু করে একদম এই পর্যন্ত গেলে যা ভ্যালু আছে, 1 2 3 4 5, এগুলো সব কি তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, 1 থেকে শুরু, 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, -1 থেকে শুরু, -1 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত। ওকে, ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু মুছে ফেলি আমি এটা। তাহলে দেখো তো এখানে কি বলছে যে x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে। তারপর কি x² ইজ, মুছেই ফেললাম, হ্যাঁ, x² ইজ লেস দ্যান হচ্ছে তোমার 18, তার মানে এই কন্ডিশনটা যারা যারা মানবে তাদেরকে আমি একমাত্র এই সেটে অন্তর্ভুক্ত করতে পারবো। তার মানে সি তুমি লিখে ফেলো, আবার চলে আসলো, সি তুমি ধরো লিখে ফেলো। আচ্ছা, তো এখানে দেখো কি হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো তুমি ফার্স্ট ধরো 1 নাও। তুমি যদি x ইজ ইকুয়াল টু 1 লিখো, যদি 1 হয়, যেহেতু তুমি শূন্য নিতে পারতেছো না, কারণ আমাকে তো প্রথমে বলেছি যে এটা কি ধনাত্মক হইতে হবে। আচ্ছা, তুমি x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1² যতগুলা এই কন্ডিশনটাকে মানবে সবগুলো আমি নিব। তার মানে দেখো তো 1² করলে কত হয়, 1 হয়। তার মানে এটা কি 18 চেয়ে ছোট? অবশ্যই ছোট। তার মানে মানছে, তার মানে 1 কে আমি নিয়ে নিব। লিখে দাও, 1 কে আমি নিয়ে নিলাম। এরপর কি দেখবো, 2 2 যদি হয় তাহলে কি হয় বলো তো, 2² করলে কত হয়, 4। এটা কি 18 চেয়ে ছোট? অবশ্যই ছোট। তার মানে আমি 2 কেও নিয়ে নিলাম, 2 কেও আমি নিয়ে নিলাম। সাবধান, এখানে কিন্তু এই ভ্যালুগুলোকে আবার নিয়ে নিও না, এক্স এর জায়গাতে তুমি কি বসাচ্ছ সেগুলো এখানে ইনপুট করবা, ঠিক আছে? কারণ এখানে কিন্তু বলেছিল যে এক্স এমন হবে যেন, মেইন কিন্তু এক্স এখানে। ওকে, তারপর যদি এক্স এর জায়গায় তুমি ধরো 3 বসাও, তাহলে কি হয় বলো তো, 3² ইজ ইকুয়াল টু হচ্ছে 9। 9 কি 18 হচ্ছে ছোট? অবশ্যই ছোট। তার মানে এটাও মানছে, তার মানে 3ও তুমি কি নিয়ে নিলা। এরপরে কি আছে বলতো, x ইজ ইকুয়াল টু ধরো 4, তাহলে 4 হইলে 4² ইজ ইকুয়াল টু কত হয়, 16। 16 কি 18 হচ্ছে ছোট? অবশ্যই ছোট। তার মানে 4ও তুমি নিয়ে নিলা। এরপর দেখো তো 5, x ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে কি হয়, 5² ইজ ইকুয়াল টু কত হয়, 25। 25 কিন্তু 18 হচ্ছে আর ছোট হয় না, তাই এটাকে ক্রস দিয়ে দাও, এইভাবে লিখে দাও। এটা কিন্তু তাহলে কি আর মানতেছে না। এখন 5 যেহেতু মানতেছে না, 6² করলে তো 36 হয়ে যাবে, এটা তো আরো বড় হয়ে যাবে, আর মানবে না। আবার মাইনাসের গুলাও কি আমি ধরতে পারবো না। তার মানে এইখানে আমার অঙ্ক শেষ, অর্থাৎ 1 2 3 4 এই সেট গঠন পদ্ধতির জন্য আমি তালিকা পদ্ধতিতে উপাদান পাইছি কয়টা, 4টা। একটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে কি আমাদের আনসার, এটা হচ্ছে কি আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, তার মানে আজকের ক্লাসে আমরা উদাহরণ 1 থেকে 3 পর্যন্ত পড়লাম এবং অনেকগুলো বেসিক শিখলাম। আমরা সামনের ক্লাসে এই 23 পৃষ্ঠার যত কাজ আছে প্লাস হচ্ছে আমরা অনুশীলনীতেও চলে যাব, ঠিক আছে? আমরা একটা জিনিসের বেসিক শিখব, তারপর ওই রিলেটেড যতগুলো অঙ্ক আছে বইয়ে সবগুলো করে ফেলবো। আবার আরেকটা বেসিক শিখব,
ওই সম্পর্কিত যেগুলো অঙ্ক আছে সেগুলো সমাধান করে ফেলবো। এটা হবে হচ্ছে আমাদের পড়ার ফ্লো। আস্তে আস্তে আমাদের পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। তুমি জাস্ট প্লেলিস্ট ধরে সিরিয়ালি, অবশ্যই সিরিয়ালি ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে?